আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। বিশেষ করে আমার এই পাঠ সম্পর্কে, এটা নবম এবং দশম শ্রেণীর সামাজিক বিজ্ঞান বিষয়। অনলাইন ক্লাসে একটু সমস্যা আছে, অনেকটাই সমস্যা আছে। যে সমস্যাটার কথা আগেও বলা হয়েছে যে তোমরা কোনো বিষয় না বুঝতে পারলে সেটা আমাকে প্রশ্ন করার মতো সুযোগ বা সুবিধা এই অনলাইন ক্লাসে নেই। আমি কিছু সমস্যার মধ্যে আছি যে আমি যেখানে একটা অনলাইন ক্লাসটা নিচ্ছি, আমি অনেক দুর্যোগের মধ্যে, এই করোনা ভাইরাসের মহামারীর মধ্যে অনেক চেষ্টা করেও আমি একটা মাইক্রোফোন সংগ্রহ করতে পারি না। সেই জন্য মনে হয় সাউন্ডে কিছু সমস্যা হচ্ছে, যেটা আমি বুঝতে পারছি পরে। মাঝে মাঝে অনলাইন ক্লাসের সময় আমার এই মোবাইলে কল আসে, মেসেজ আসে, সেক্ষেত্রে আবার এই ক্লাসটা কেটে যায়। এইরকম নানান রকম সমস্যা আছে। তারপর যা হোক, দেখি কতটুকু পারছি, আমি চেষ্টা করছি তোমাদেরকে। আজকে যে চ্যাপ্টার সম্পর্কে তোমাদেরকে আলোচনা করব, সে সম্পর্কে হয়তো তোমরা ইতিপূর্বে কিছু অবগত হয়েছ আগের চ্যাপ্টারে, নবম চ্যাপ্টারে, এবং তোমরা এর পূর্বে অষ্টম শ্রেণীতেও এই সম্পর্কে কিছু ধারণা পেয়েছ। পিছনের বোর্ডে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ মনে হয়। এই ডায়াগ্রামটা মুছে দিচ্ছি। এই ডায়াগ্রামে তোমরা সংবাদপত্রে অথবা টিভিতে, খবরে, অথবা বিভিন্ন শহরের বড় বড় বিলবোর্ডে এই ডায়াগ্রাম তোমরা দেখেছ, এবং অষ্টম শ্রেণীর বইতেও এটা সম্পর্কে তোমরা ধারণা লাভ করছো। নিশ্চয়ই বুঝতে পারছো এটা কী সম্পর্কে আমি তোমাদেরকে আলোচনা করবো বা পাঠদান করবো আজকে। হ্যাঁ, এটা হচ্ছে এসডিজি। আমি আবার লিখে দিচ্ছি। প্রথমে লেখা ছিল এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, টেকসই উন্নয়ন অভিষ্ট। এইটা হচ্ছে আজকে তোমাদের পাঠের বিষয়। তো চ্যাপ্টার নাম্বার লিখে দিচ্ছি, চ্যাপ্টার 10, টেকসই উন্নয়ন অভিষ্ট। টেকসই উন্নয়ন অভিষ্ট। এসডিজি সম্পর্কে আজকে তোমাদের পাঠদান করা হবে। একটা বিষয় বলে রাখছি যে জাতিসংঘ একটা আন্তর্জাতিক সংস্থা। এই আন্তর্জাতিক সংস্থা গঠিত হওয়ার পর থেকে এর উদ্দেশ্যগুলো অর্জনের সংস্থাটি অনেক সাফল্য লাভ করেছে। ক্ষুধা, দারিদ্র মুক্ত হয়ে সকলের সম্ভাবনা, মর্যাদা ও সমতা নিশ্চিত করতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ। তাই অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশ উন্নয়নের সমন্বয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি অর্জনে জাতিসংঘ কাজ করে যাচ্ছে। পূর্ববর্তী শ্রেণীতে আমরা এ সম্পর্কে ধারণা পেয়েছি তোমরা। জাতিসংঘ নির্ধারিত এসডিজি অর্জনে বিশ্বের অন্যান্য দেশের সাথে বাংলাদেশও সমান তালে কাজ করে যাচ্ছে। কিন্তু এই কাজ অনেক দূর, অনেক কঠিন। সকল দেশের পক্ষে এবং সকল সমান সুযোগ সুবিধা নিয়ে এই কাজ অর্জন করা সম্ভব নয়। এই কাজে সরকার এবং জনগণকে একজোটে কাজ করতে হবে। ঠিক আছে? এখন এই এসডিজি অর্জন করতে পারলে বাংলাদেশ কী কী সুযোগ সুবিধা পাবে, কী কী ফলাফল পাবে, সেই সম্পর্কে আমরা আলোচনা করবো। এবং আমাদের করণীয় কী, আমরা জনগণ হিসেবে, সাধারণ মানুষ হিসেবে, তোমার ছাত্রছাত্রী হিসেবে, আমরা শিক্ষক হিসেবে, সরকার পরিচালনা সম্পর্কে অথবা রাষ্ট্র পরিচালনা করে রাজনীতিবিদ হিসেবে তাদের কী দায়িত্ব আছে, সেই সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। এই এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এই 17টা উদ্দেশ্য নিয়ে তারা কাজ করছে। এই উদ্দেশ্যগুলো আমি প্রথমে বলে যাচ্ছি, দেখি। 1 নম্বর হচ্ছে দারিদ্র বিলোপ। 2030 সালে যদি আমরা এই এসডিজি অর্জন করতে পারি, তাহলে 2030 সালের মধ্যে এই পৃথিবী থেকে দারিদ্র মোটামুটি বিলোপ হবে। সম্পূর্ণ বিলোপ না হলেও মোটামুটি বিলোপ হবে, দারিদ্রটা কমে আসবে। এখন যে সংখ্যক দারিদ্র আছে পৃথিবীতে, দরিদ্র লোক আছে, এর চেয়ে 2030 সালে সংখ্যাটা কমে আসবে যদি আমরা এইগুলা বাস্তবায়ন করতে পারি। 2 নম্বরে দেখো, ক্ষুধা মুক্তি। আমরা জানি যে আমাদের দেশে খুব কম এখন
তারপরও মিনিমাম 30% লোক, আমাদের দেশের লোক এখনও ক্ষুধায় কষ্ট করে দারিদ্র্যের নিচে আছে। কিন্তু অনুন্নত দেশ, আফ্রিকার অনেক দেশে 70%, 75%, 80% লোক অনেক দারিদ্র সীমার নিচে বাস করে। তারা দুবেলা পেট পুরে খেতে পারে না, এই জাতিসংঘের আরেকটি লক্ষ্য হচ্ছে যে এই ক্ষুধামুক্তি বিশ্ব থেকে অনুন্নত দেশ থেকে এই ক্ষুধা বা দারিদ্র মুক্তি দেবে। 3 নম্বর হচ্ছে সুস্বাস্থ্য ও কল্যাণ। সুস্বাস্থ্য, অনেক মোটা না, অনেক শুকনাও না, ভালো চলাফেরার জন্য ফিটফাট যে স্বাস্থ্য দরকার আমাদের স্বাভাবিকভাবে জীবনযাপন করার জন্য, এটাকে বলা হয় সুস্বাস্থ্য। স্বাস্থ্যবান হইলেই সাথে আগে তো কথা ছিল যে হেলথ ইজ ওয়েলথ, এখন আর এই কথাটা বলে না। হেলথ ইজ ওয়েলথ না, অনেক মোটা হয় সেটা ওয়েলথ না, সেটা সম্পদ না, সুস্বাস্থ্যই ওয়েলথ। ঠিক আছে, গুড হেলথ ইজ ওয়েলথ, আমরা এটা বলতে যে সুস্বাস্থ্য ও কল্যাণ। 4 নম্বর হচ্ছে গুণগত শিক্ষা। গুণগত শিক্ষা অর্জন করতে হবে, ভালো শিক্ষা অর্জন করতে হবে। যে শিক্ষা গ্রহণ করে, শিক্ষা জীবন সমাপন করে সে কাজে প্রবেশ করতে পারে, সে চাকরির সুবিধা পাবে, সেটাই হচ্ছে গুণগত শিক্ষা। আমরা অনেক লেখাপড়া করছি, অনেক শিক্ষিত হচ্ছে, আমি কাজ পাই না, কাজ করতে পারি না, আমি কর্ম করতে গেলে আমি কাজ পেলাম কিন্তু আমি কাজ করতে পারলাম না, আবার শিক্ষা লাভ করেও আমি কাজেই পাই না, এটাকে শিক্ষিত বলা যাবে না। যে শিক্ষা তোমার সমাপন করার পর সে কাজ পাবে, চাকরি পাবে এবং সে দেশের কল্যাণে, জনগণের কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করতে পারবে, এটাকে বলা হয় গুণগত শিক্ষা। জেন্ডার সমতা। জেন্ডার বা আগেই জানো, জেন্ডার হচ্ছে যে নারী পুরুষ বা মেল ফিমেল। এই জেন্ডারে যে অসমতা আছে, অনেক দেশে অনেক ধর্মেই আছে যে নারীদের চেয়ে পুরুষদের অগ্রাধিকার বেশি, সুযোগ সুবিধা বেশি, সব ক্ষেত্রে, খাবার দাবারের ক্ষেত্রে বলো, শিক্ষার ক্ষেত্রে বলো, লেখাপড়ার ক্ষেত্রে বলো, রাজনীতির ক্ষেত্রে বলো, সব জায়গায় তাদের সুযোগ সুবিধা বেশি দেওয়া হয় পুরুষদেরকে। এইটা যদি না দেওয়া হয়, এই জেন্ডার সমতাটা নিশ্চিত করবে তোমার এই এসডিজি। তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে আমাদের দেশে প্রাইমারিতে 60% মহিলা শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। ঠিক আছে, মাধ্যমিক বিদ্যালয় এবং বেসরকারি কলেজে বা সরকারি কলেজেও 30% মহিলা শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। সরকারি চাকরির ক্ষেত্রেও এটা মেনে চলা হচ্ছে। এবং বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইউনিয়ন পরিষদ বলো, সিটি কর্পোরেশন বলো এবং অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলো, যেখানে ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা হয়, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে মহিলাদের জন্য আলাদা সংরক্ষিত আসন থাকে। এইভাবে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণের মাধ্যমে এই জেন্ডার সমতাটা নিশ্চিত করা হবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে প্রধানমন্ত্রী মহিলা, তারপরে পার্লামেন্টের স্পিকার মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান যেমন খালেদা জিয়া, তিনিও মহিলা। ঠিক আছে, তাহলে এই যে জেন্ডার অসমতা আছে সেটা এই এইচডিজির মাধ্যমে সমাধান করে আনবে, সমান করে আনবে বা লেভেলে নিয়ে আসবে। 6 নম্বরে দেখো নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন। নিরাপদ পানি, ভালো পানি বা সুপেয় পানি, যে পানিটা পরিবেশের জন্য বা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ নয়, ঝুঁকিমুক্ত থাকবে, ঠিক আছে, সেইটা হচ্ছে নিরাপদ পানি এবং সেই পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। 7 নম্বর হচ্ছে সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি। সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে অনেক জ্বালানি যেটা আমরা ইউজ করি, তোমরা ইউজ করো গাড়িতে, সেটা তোমার দূষণমুক্ত নয়, সেটা পরিবেশ দূষণ করে। বিভিন্ন ইটের বাটায়, কলকারখানায় তোমার যেমন কয়লা ব্যবহার করে, কালো ধোঁয়া নির্গত করে, পরিবেশ দূষণ করে, সেটা সাশ্রয়ী এবং দূষণমুক্ত জ্বালানি নয়। এখানে এমন জ্বালানি ব্যবহার করা হবে যেটা পরিবেশ দূষণ করবে না এবং তোমার সেটা সাশ্রয়ী হবে, টাকা পয়সা খুব বেশি লাগবে না, কম লাগবে, এমন জ্বালানি ইউজ করতে হবে। 8 নম্বর হচ্ছে শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি। শোভন কাজ ও অর্থনৈতিক, শোভন কাজ মানে ভালো কাজ করতে হবে এবং যে ভালো কাজের মাধ্যমে তুমি টাকা পয়সা ইনকাম করতে পারবা, দেশের ইনকাম হবে, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে,
তোমার ব্যক্তিগত আয় বাড়বে এবং দেশের সম্পদ বাড়বে, সেই ভালো কাজ করতে হবে। চুরি করাটা সমান কাজের মধ্যে পড়ে না। টাকা পয়সা ইনকাম করা যায়, ডাকাতি করা যায়, ঘুষ খাওয়া যায়, ইনকাম করা যায়, অনেক টাকা পয়সা হবে, কিন্তু সেটা সমান কাজের মধ্যে পড়ে না। আবার কেউ উৎপাদন করবে, গাঁজা, তোমার আফিম, খারাপ জিনিস উৎপাদন করবে, সেটাও সমান কাজের মধ্যে পড়ে না। যদিও সে কাজ থেকে টাকা পয়সা ইনকাম করা যায়, কিন্তু সেটা সমান কাজের মধ্যে পড়বে না। সমান কাজ হবে ভালো কাজ, যেটা নিজের এবং দেশের জনগণের কল্যাণের জন্য হবে এবং অর্থনৈতিক বৃদ্ধি হবে, এমন ভালো কাজ করতে হবে। আর শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো। অবকাঠামো বলতে আমরা সাধারণত বুঝি রাস্তাঘাট, বিল্ডিং, বাড়ি গাড়ি, এগুলো তোমার উন্নয়ন করা। এগুলো হবে তোমার শিল্প উন্নয়নের সাথে সাথে। শিল্প উন্নয়ন ও উদ্ভাবন হবে, নতুন নতুন শিল্প কারখানা স্থাপন করতে হবে এবং অবকাঠামো ওদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে, নিশ্চিত করতে হবে। ভালো রাস্তাঘাট, বিল্ডিং, ঘরবাড়ি, শিল্প কারখানা তৈরি করতে হবে। অসমতা হ্রাস। 10 নম্বর হচ্ছে অসমতা হ্রাস। আমরা এই অসমতা হ্রাসটা সম্পর্কে অনেক আগে থেকেই জানি এবং এটা অনেক আগে থেকেই হয়ে আসছে পৃথিবীতে। বিভিন্ন দেশে, বিভিন্ন অঞ্চলের মধ্যে নারী পুরুষ যেমন অসমতা থাকে, ধর্মে ধর্মে অসমতা থাকে, বর্ণে বর্ণে অসমতা থাকে। এই অসমতাটা থাকবে না, অসমতাটা হ্রাস করতে হবে। আমরা জানি যে এই যে বিভিন্ন দেশের মধ্যে বা বিভিন্ন অঞ্চলের মধ্যে যে সাদা কালো এদের মধ্যে যে বর্ণ বিভেদ থাকে, বর্ণ বৈষম্য, এই বর্ণ বৈষম্যটা থাকবে না। বিভিন্ন ধর্মের বর্ণ বৈষম্য বিভেদ আছে যে সেই বিভেদ থাকবে না। হিন্দু, মুসলমান বা অন্য ধর্মের সাথে বিভেদ থাকবে না। আবার বিভিন্ন নিজেদের ধর্মের মধ্যেও ই আছে, বৈষম্য আছে। যেমন হিন্দুদের মধ্যে দেখবে যে 4টে প্রথা আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈষ্ণব, শূদ্র, এই যে বিভেদটা আছে, এই বিভেদটা থাকবে না, অসমতাটা হ্রাস করতে হবে। 11 নম্বর হচ্ছে টেকসই নগর ও জনপদ। টেকসই নগর, যে নগরটা টেকসই হবে, অনেকদিন স্থায়ী হবে, এমন নগর গঠন করতে হবে, এমন রাস্তাঘাট সৃষ্টি করে জনপদ সৃষ্টি করতে হবে। রাস্তাঘাট, রেলের ব্যবস্থা বা অন্যান্য নগরের যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা হবে টেকসই। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আসুক বা নর্মাল দুর্যোগ আসুক, যাতে এগুলা ক্ষতিগ্রস্ত না হয়। 12 নম্বর হচ্ছে পরিমিত ভোগ ও টেকসই উৎপাদন। পরিমিত ভোগ ও টেকসই উৎপাদন। ভোগটা হতে হবে পরিমিত, খুব বেশি না। অনেক মানুষ বেশি খেয়ে হাই হুতাশ করে মারা যাচ্ছে, মানে মারার মতো যাওয়ার মতো অবস্থা হচ্ছে, এরকম অবস্থা না হয়। ভোগটা হতে হবে পরিমিত। তোমার যেটুকু খাবার দরকার সেটুকু খাবে, তোমার যেটুকু ব্যবহার করার দরকার তুমি সেটুকু ব্যবহার করবে। আমি যেমন একটা কোক কিনতে গেলাম, গাড়ি চালাই বাহিরে, এটা ধরো না। তুমি যে জিনিসটা রিক্সায় নিয়ে যেতে পারো, সেটা তুমি রিক্সায় নিয়ে যাবা। এই 1 কেজি লবণ কিনতে বা একটা কোক কিনতে পার, গাড়ি চালাইয়ে যায় কোক আনার দরকার নেই, এটা ধরো না হয়। এই জন্য এটা ভোগটা হতে হবে পরিমিত। শুধু খাবারটা না, ব্যবহারটাও পরিমিত হতে হবে। তোমার খুব বেশি জামা কাপড় দরকার নেই, তোমার যেটা প্রয়োজন সেটা তুমি ইউজ করো, ঠিক আছে? এতে যাতে বেশি না হয়, ঠিক আছে? আর উৎপাদন যেটা করো সেটা টেকসই উৎপাদন হতে পারে। যেমন তুমি যখন জিনিস তৈরি করলাম, তুমি যদি একটা মোবাইল কেনো, সেই সেটটা যদি তোমার একটু দীর্ঘদিন তোমাকে সার্ভিস দেয়, সেটাই টেকসই হবে। তুমি একটা সেট কেনলা, জিনিস কেনলা, সেই জিনিসটা তোমাকে বেশি দিন সার্ভিস দিল না, সুতরাং এটা টেকসই হলো না। তোমার ব্যবহারের জিনিসটা যেন বেশি দিন তোমাকে সার্ভিস দিতে পারে, যত সম্ভব বেশি দিন সেই সুযোগ সুবিধা তুমি নিতে পারো, সেটা হচ্ছে টেকসই। জলবায়ু কার্যক্রম। এই যে আমাদের পৃথিবীতে বলবেন, বাংলাদেশে বলতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আসে, এই দুর্যোগগুলো আমাদেরই সৃষ্টি, আমরাই এর জন্য দায়ী। আমরা বিভিন্ন ক্ষেত্রে প্রাকৃতিক নিয়ম লঙ্ঘন করে বিভিন্ন কার্যক্রম চালানোর কারণে এই আমাদের উপর বিভিন্ন দুর্যোগ এসে পড়ছে। জলবায়ু কার্যক্রমটা জাতিসংঘ খুব বিশেষ গুরুত্ব দিচ্ছে। তোমরা যে বাসায় ফ্রিজ, এয়ার কন্ডিশনার ইউজ করছো, বা তুমি একটা কোকের বোতল বা সিপি খুলে তুমি ডকডক করে খাচ্ছ, এর ফলে এই কোকের বোতল থেকে যে গ্যাসটা বেরোচ্ছে, তুমি গাড়ি চালিয়ে বাইরে গেলা, এর থেকে যে গ্যাসটা বেরোচ্ছে, বাসায় ফ্রিজ, এয়ার কন্ডিশনার ইউজ করছো, এমনকি তুমি বাসায় যে অ্যারোসলটা ইউজ করো, সেই অ্যারোসলটা যে তোমার যে গ্যাসটা বেরোচ্ছে, এই গ্যাসটা এই পরিবেশের জন্য, এই পৃথিবীর জন্য ক্ষতিকর।
এই গ্যাসগুলা পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে এবং এই তাপমাত্রা বাড়িয়ে দেওয়ার ফলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে, অসময়ে বন্যা হচ্ছে, অসময়ে বৃষ্টি হচ্ছে, শীতের দিনে গরম পড়ছে, গরমের দিনে বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টির দিনে শীত পড়ছে। এরকম তোমার উল্টা পাল্টা প্রাকৃতিক নিয়মকানুন আমাদের উপর চেপে বসছে। এটা আমাদেরই সৃষ্টি, এটা আমার এই জন্য দায়ী সম্পূর্ণ। আমরা নির্বিচারে গাছ কাটছি, ইটের বাটায় ব্যবহার করছি, কিন্তু আমরা গাছ লাগাচ্ছি না। এই যে গাছ আমাদের কত বড় সম্পদ। আমরা এই যে আমরা অক্সিজেনটা নিচ্ছি, এই অক্সিজেনটা আমাদেরকে গাছ সরবরাহ করছে এবং আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা ছাড়ছি এটাও গাছ গ্রহণ করে আমাদেরকে অক্সিজেন দিচ্ছে। তাহলে যদি আমরা গাছ কেটে ফেলি তাহলে পরিবেশের উপর তো মারাত্মক প্রভাব পড়বে, বিরূপ প্রভাব পড়বে। সুতরাং এই জলবায়ু কার্যক্রমটা, জলবায়ুর যে নিয়মকানুন আছে, আমরা নদী ভরাট করবো না, জলাশয় ভরাট করবো না, তারপরে সমুদ্রে ময়লা আবর্জনা ফেলবো না, এটা তোমার এই জলবায়ু কার্যক্রমের মধ্যে পড়ে। তোমরা বিভিন্ন বিষয়ে দেখবা, বিভিন্ন দেশে দেখবা যে তারা কত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর একটা এমনকি বিশ্বের অনেক দেশ, অনেক লোকজন আছে যারা একটা চিপসের খোসাও প্যাকেটও তোমরা সমুদ্রে বা নদীতে ফেলে দেয়। কিন্তু আমরা অসচেতনভাবে আমরা একটা কোল্ড ড্রিঙ্কসকে আমরা বোতলটাকে ছুঁড়ে ফেলে দিই যেখানে সেখানে, এতে আমাদের ড্রেনেজ ব্যবস্থা বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে, পরিবেশের মারাত্মক প্রভাব পড়ছে। পলিথিন তো আমাদের দেশে অহরহ ইউজ হচ্ছে, এটা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। একজন লোক বাজারে যাবে, সে বাজার থেকে যখন ফিরবে তখন সে 8-10টা পলিথিন নিয়ে আসবে। প্রতিটা জিনিস সে পলিথিনে কিনবে এবং ওই সবগুলোকে আবার সেটা পলিথিনে নিয়ে আসবে। এটা দেখা যাচ্ছে যে একটা মানুষ বাজারে গেলে সে 8-10টা পলিথিন নিয়ে আসে এবং সেই সব পলিথিনগুলোই আমরা অসতর্কভাবে ড্রেনে ফেলে দিচ্ছি, নদীতে ফেলে দিচ্ছি, জলাশয়ে ফেলে দিচ্ছি, যার কারণে তোমার এই নদীর পরিবেশ, জলাশয়ের পরিবেশ নষ্ট হচ্ছে, ড্রেন বয়ে যাচ্ছে, পানি সরবরাহ ক্ষমতা কমে যাচ্ছে। এর ফলে আমাদের বিভিন্ন সমস্যা হচ্ছে। এইগুলো জলবায়ু কার্যক্রম। 14 নম্বর হচ্ছে জলজীবন। জলজীবনটা যেটা বললাম যে তোমার জলে যে প্রাণীগুলো থাকে তারা যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারে এবং পানিগুলো আমরা যেন ভালোভাবে ব্যবহার করি, পানি যেন আমরা নষ্ট না করি, জলে যে প্রাণীগুলো বাস করে সেগুলো যেন ক্ষতি না করি, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমরা জমিতে খুব বেশি পরিমাণে যদি কীটনাশক ইউজ করি, সেই কীটনাশকটা বৃষ্টির পানিতে ধুয়ে নদীতে যাচ্ছে, এর ফলে বা জলাশয়ে যাচ্ছে, এর ফলে জলাশয়ে যে প্রাণীগুলো আছে, মাছ আছে, এগুলা মরে যাচ্ছে। শুধু মরে যাচ্ছে না, এগুলো মরে গিয়ে আবার জলাশয়ের পানি নষ্ট করছে, পরিবেশ নষ্ট করছে। এটা আমাদের ক্ষতি হচ্ছে। 15 নম্বর আছে স্থল জীবন। স্থল জীবনটা বুঝতে পারছি তোমরা যে আমরা যে করে চলাচল করি, যেখানে আমরা বাসাবাড়ি তৈরি করি, বসবাস করি, শিল্প কারখানা, শিক্ষা প্রতিষ্ঠান, নগর ভবন গড়ে তুলি, এটা হচ্ছে স্থল জীবন। এই স্থল জীবনটারও উন্নতি করতে হবে মানে এই এসডিজির মাধ্যমে। 17 নম্বর হচ্ছে শান্তি, ন্যায় বিচার ও কার্যকলাপ প্রতিষ্ঠান। সকলেই, সব সংস্থাই বলো এবং সকল ধর্মেই বলো, সবাই শান্তির কথা বলে, তারপরেও তারা অশান্তি সৃষ্টি করে, ঠিক আছে। আমাদেরকে সব কিছুতেই শান্তির পক্ষে থাকতে হবে, অন্যায়ের পক্ষে না এবং অশান্তির পক্ষে না, যুদ্ধের পক্ষে না, শান্তি প্রতিষ্ঠা এবং ন্যায় বিচারের পক্ষে থাকতে হবে। 17 নম্বর হচ্ছে অভিষ্ট অর্জনের অংশীদারিত্ব। অংশীদারিত্ব মানে সকলেই এই কাজে সহযোগিতা করবে, অংশগ্রহণ করবে, সবাই এর সুযোগ সুবিধা ভোগ করবে। সব লোকের অংশগ্রহণের মাধ্যমে যে জিনিসটা আসবে সেটা সবাই আবার সুযোগটা সবাই নেবে, এটাই হচ্ছে অংশীদারিত্ব। এই 17টা উদ্দেশ্য জাতিসংঘ 2030 সালের মধ্যে বাস্তবায়ন করবে, যেটা এসডিজি বলা হয় সংক্ষেপে, এবং প্রযোজক হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, যেটা আমি তোমাদের আগের ক্লাসে লিখে দিচ্ছি। যদিও ওই অনলাইন ক্লাসে বিভিন্ন সমস্যা হচ্ছে, দেখতে হচ্ছে যে আমরা এটা বন্ধ হয়ে যাচ্ছে কিনা, দেখে আসি। হ্যাঁ, ঠিক আছে, ভিডিওটা ঠিকমতো হচ্ছে। আচ্ছা, এটা বসে দিচ্ছি এখন।
এসডিজি অর্জনে বা এই অধ্যায় পাঠ শেষে আমরা কি কি সুযোগ সুবিধা পাবো বা এই অধ্যায় পাঠ শেষে আমরা কী শিখবো সেটা আমি একটু বোর্ডের মধ্যে লিখে দিচ্ছি। এখন আসি যে এই অধ্যায়ের পাঠ শেষে আমরা কি করতে পারবো সে সম্পর্কে দেখা যায়। এই অধ্যায়ের পাঠ শেষে আমরা টেকসই উন্নয়ন ঘনিষ্ঠ অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, ফলাফল বিশ্লেষণ করতে পারবো, চ্যালেঞ্জ সমূহ চিহ্নিত করতে পারবো, চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় ব্যাখ্যা করতে পারবো। সকলে টেকসই উন্নয়ন অভিষ্ঠে টেকসই উন্নয়ন অভিষ্ঠে করণীয় সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে পারবো এবং টেকসই উন্নয়ন অভিষ্ট বাস্তবায়নে অনুপ্রাণিত হব। এই সুযোগ সুবিধাগুলো আমরা এই অধ্যায় থেকে শিক্ষা লাভ করব। এটা আমি মুছে দিচ্ছি এখন। দেখি আজকে পাঠ টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব। অংশীদারিত্বের গুরুত্ব অংশীদারিত্ব মেসেজ আসছে। টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব। এটা হচ্ছে আজকের পাঠের বিষয়, টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের অংশীদারিত্বের গুরুত্ব। অংশীদারিত্ব বা অংশীজন কি? উন্নয়নের সুফল ভোগকারী গোষ্ঠী হলো অংশীজন। উন্নয়নের সুফল ভোগকারী গোষ্ঠী হলো অংশীজন। আর অংশীদারিত্বটা কি সেটা জানতে হবে, একটু পরে আসছি। যে প্রত্যেকটা কাজ করতে গেলে তার সুযোগ সুবিধা নিতে গেলে তাকে কিছু দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হয়। উন্নয়ন কর্মী বা সরকারের একার পক্ষে কোনো উন্নয়ন কাজে বাস্তবায়ন করা সম্ভব নয়। সকলের সম্মিলিত বা মিলিত অংশগ্রহণের মাধ্যমেই কোনো উন্নয়নমূলক কাজ সম্পাদিত হয় এবং সবাই মিলে আবার সেইটার সুযোগ সুবিধাটা ভোগ করে। ধরা যাক গভর্নমেন্ট বা কোনো প্রতিষ্ঠান সার কীটনাশক সরবরাহ করে তোমাকে বা কৃষকদেরকে সরবরাহ করে। কৃষকরা যদি সেই জিনিসটা পরিমিতভাবে ইউজ করতে না পারে তাহলে তো উন্নয়ন হবে না, ঠিক আছে? তাহলে লাভের বিপরীতে আরও ক্ষতি হয়ে যাবে। সুতরাং অংশীদারিত্ব কি সেটা আমরা জেনে নিচ্ছি। অংশীদারিত্ব কেবল ব্যক্তি বা কর্মীর চিন্তা না করে সামষ্টিক উপকারিতা কীভাবে আসবে সেটা নিয়ে কাজ করা হলো এক ধরনের অংশীদারিত্ব। আবার বলছি, কেবল ব্যক্তিক লাভের কথা চিন্তা না করে সামষ্টিক উপকারিতা কীভাবে আসবে সেটা চিন্তা করে কর্মকাণ্ড পরিচালনা করাকেই বলা হয় অংশীদারিত্ব। যে কোনো উন্নয়ন কর্মকাণ্ডকেই পরিচালিত হোক বা না কেন
সকলের সকল কর্মকাণ্ডকেই এক করতে হবে এবং সকলের মতামত প্রাণ দিয়া উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। এসডিজি বাস্তবায়নে এই অংশীদারিত্বের গুরুত্বটা একটা বিবেচ্য বিষয়। সরকারের অংশীদারিত্ব সরকারের একার পক্ষে কোনো উন্নয়নমূলক কাজই করা সম্ভব নয়। দেশের তৃণমূল পর্যায় থেকে যে কোনো জনগণ যে অবস্থানে থাকুক না কেন তার নিজ নিজ দায়িত্ব কর্তব্য যদি সঠিকভাবে পালন করে তাহলেই কেবল কোনো উন্নয়ন কার্য পরিচালিত হতে পারে, তাহলেই এবং সেই উন্নয়ন কর্মকাণ্ড যে পরিচালিত হবে তার সুফলটা সবাই ভোগ করতে পারবে। একটু দেখে গেছিলাম বিষয় দেখে অংশীদারিত্বটা কি, ব্যক্তিক লাভের কথা চিন্তা না করে সামষ্টিক উপকারিতা কীভাবে আসবে সেটি চিন্তা করে কাজ করাটা হলো এক ধরনের অংশীদারিত্ব। একটু আগেও বলছি এবং আবার বলি যে এই অংশীদারিত্বটা যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে সরকারের একার পক্ষে সম্ভব নয়। ব্যক্তিগত পর্যায়ে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে এবং সরকারি পর্যায়ে সব কিছু মিলিয়ে এই উন্নয়নটা সম্ভব। ঠিক আছে, শুধু এটা নয়, সমাজের উচ্চতলার মানুষের সাথে সাধারণ মানুষকেও সমন্বিত করতে হবে, তাহলে সাধারণ মানুষ এর সুফল সম্পর্কে অবগত হবে। এমনকি শুধু আমাদের দেশের বাহিরেও বিশ্বের অন্যান্য দেশেরও সাধারণ মানুষকে এই এসডি সম্পর্কে অবহিত করতে হবে, উন্নয়ন সম্পর্কে অবহিত করতে হবে, তাহলে তারা এটা বুঝতে পারবে যে এটা উন্নয়ন যদি হয় তাহলে এর সুফলটা আমরাও পাবো। এখন আমরা যেটা বিষয় আগে আলোচনা করছি যে ডায়াগ্রামটা যেটা দেখাইছিলাম 17টা পয়েন্ট, এই টেকসই উন্নয়ন বাস্তবায়িত হলে সব দেশে এবং সকল মানুষই যে এই সুযোগগুলো পাবে এমনটা নয়। ওই 17টা পয়েন্টের মধ্যে হয়তো কোনো দেশ 10টা সুযোগ সুবিধা পেতে পারে, অথবা কোনো দেশের জনগণ 8টা সুযোগ সুবিধা পেতে পারে, আবার কোনো দেশের জনগণ 12টা সুযোগ সুবিধা পেতে পারে বা 15টা সুযোগ সুবিধা পেতে পারে। কিন্তু সব দেশের সব মানুষই যে 17টা পয়েন্টেরই বা 17টারই যে সুযোগ সুবিধা পাবে এমনটি ভাবার বিষয় না বা চিন্তা করার বিষয় না। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আমরা এসডি সম্পর্কে আলোচনা করলাম, সবগুলো দেশেই যে এই 17টা পয়েন্টেই কাজ করবে এমনটাও নয়। যে দেশ যে সম্পর্কে বেশি পারদর্শী উন্নত সে দেশ সেটাই বাস্তবায়ন করবে। আমরা যদি আমাদের দেশ থেকে বলি যে মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণ কার্যক্রমটা আমাদের দেশের লোকজন এই জিনিসটা ভালো বোঝে এবং এদেশে এটা কাজ করে আমাদের দেশ অনেক আগাইছে। সুতরাং এই কাজটা যেমন আমরা করি যেমন আমাদের দেশে ব্র্যাক বলো বা গ্রামীণ ব্যাংক বলো, এই গ্রামীণ ব্যাংক কিন্তু আমাদের দেশের বাহিরেও কাজ করে, কারণ এই কাজটা করে আমরা যেমন উন্নতি লাভ করছি, আমরা বাহিরে অন্যান্য দেশেও এই কাজটা চালিয়েছে। এই গ্রামীণ ব্যাংক আফগানিস্তানে কাজ করছে, আফ্রিকার অনেক অনুন্নত দেশে কাজ করছে, এমনকি গ্রামীণ ব্যাংকের এই কাজ মার্কিন যুক্তরাষ্ট্র গ্রহণ করেছে। সুতরাং আমরা এই মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণ সম্পর্কে অভিজ্ঞ, সুতরাং এই কাজটা আমরা করব। অন্যান্য উন্নত রাষ্ট্র আবার অন্যান্য বিষয় সম্পর্কে পারদর্শী, তারা সেই বিষয় করবে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র বলো, ইউরোপিয়ান বলো বা যুক্তরাজ্য বলো, এরা যেমন বিজ্ঞানের ক্ষেত্রে বিজ্ঞানকে খুব পারদর্শী, তারা খুব উন্নত, তারা এই চেষ্টা করবে। যে দেশ ওষুধ শিল্পে উন্নত তারা সেই চেষ্টা করবে। সুতরাং এই এসডি বাস্তবায়নের সকল পয়েন্টগুলাই যে সব দেশই পারবে এমনটা নয়। যে দেশ যে কাজে পারদর্শী সে দেশ সেই কাজটা করবে। তাহলে আমি বুঝে দিচ্ছি। এখন আমরা দ্বিতীয় পাঠে যাব। আমাদের দ্বিতীয় পাঠ হচ্ছে টেকসই পুষ্টি উন্নয়নের সম্ভাব্য ফলাফল। পাঠ 2, টেকসই পাঠ 2। এই পাঠের বিষয় হচ্ছে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের সম্ভাব্য ফলাফল। টেকসই উন্নয়ন
অর্জনের সম্ভাব্য ফলাফল। এখানে সম্ভাব্য ধরা হয়েছে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের সম্ভাব্য ধরা হয়েছে যে এই টেকসই উন্নয়ন যদি করি আমরা, তাহলে আমরা কোন কোন ফলাফলগুলো লাভ করতে পারবো সেই সম্পর্কে আমাদের এই কাজ এই পাঠ 2 নম্বরটা। বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশগুলা এই SDG বাস্তবায়ন করে কাজ করে যাচ্ছে, বাংলাদেশের অর্থনৈতিক বিবেচনায় এবং সামাজিক সুরক্ষার দিকে এগিয়ে যাচ্ছে। এর ফলে কী কী কাজ হবে সেটা আমরা জানবো। দারিদ্র কমে যাবে, এটা ঠিক আছে, শুধু দারিদ্র কমবে না, আরও না, মানুষের আয় বেড়ে যাবে এবং অসমতা হ্রাস পাবে সকল ক্ষেত্রে এবং সামাজিক সুরক্ষার নিরিখে এই দেশ এগিয়ে যাবে। এটা হচ্ছে তোমার এই সম্ভাব্য ফলাফল ধরা হয়েছে। SDG বাস্তবায়নে বাংলাদেশ যে সুযোগ সুবিধাগুলো পাবে বা যে সুবিধাগুলো সৃষ্টি হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে, সেগুলো হচ্ছে বৈদেশিক ঋণের বোঝা থাকবে না। আমরা জানি যে বাংলাদেশ এখন বৈদেশিক ঋণের উপর নির্ভরশীল এবং অনেক আগে থেকেই বৈদেশিক ঋণের উপর নির্ভরশীল, এখন কিছুটা কমছে এবং কমে আসতেছে। তাহলে বৈদেশিক ঋণের বোঝা থাকবে না, বিদেশ থেকে আমাদেরকে আর ঋণ নিতে হবে না। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, কাজের ক্ষেত্র তৈরি হবে, বিভিন্ন লোক কাজে জড়িত হবে এবং বেকার থাকবে না, কাজ করবে। 3 নম্বর নারী পুরুষ বৈষম্য দূর হবে। 4 নম্বর শিক্ষা সংস্কৃতি ও জ্ঞান চর্চার দ্বার উন্মোচন হবে। 5 নম্বর অবাধ তথ্য প্রবাহ ও তথ্য অধিকার সংরক্ষিত হবে। তথ্য সম্পর্কে তোমরা জানো যে কোনো অফিসের বা যে কোনো মন্ত্রণালয়ের যে কোনো প্রতিষ্ঠান হোক, তার তথ্য তোমরা জানার অধিকার আমাদের আছে। 2009 সালের 5 এপ্রিল এই তথ্য অধিকার আইন পাস হয়েছে সংসদে এবং এটা সকল জনগণের জন্য এই অধিকার সুরক্ষিত আছে এবং যে কোনো প্রতিষ্ঠান সম্পর্কে তুমি তথ্য সংগ্রহ করতে পারো বা চাইতে পারো। আচ্ছা, এই সুবিধাগুলো বাংলাদেশ পাবে। এরপর দেখি যে SDG বাস্তবায়ন করলে বাংলাদেশের সম্ভাব্য ফলাফল কী হতে পারে। SDG বাস্তবায়নে বাংলাদেশের সম্ভাব্য ফলাফল, আমরা এই বিষয়টা এখন আলোচনা করব। সম্ভাব্য ফলাফল কী হতে পারে। যেটা বলছিলাম তোমার সম্ভাব্য ফলাফল, SDGর সম্ভাব্য ফলাফল কী হতে পারে যে সকল দেশের জন্য, এটা সকল দেশের জন্য সম্ভাব্য ফলাফলটা পাবে। সব দেশে হয়তো কম বেশি পেতে পারে, কোনো দেশ হয়তো 100% পাবে না, কোনো দেশ 80% পাবে, কোনো দেশ 90% পাবে, কোনো দেশ 70% পাবে, কোনো দেশ 60% পেতে পারে। এই ফলাফলগুলো হচ্ছে দারিদ্র্যের সীমা শূন্যের কাছাকাছি নিয়ে আসা হবে। মৌলিক চাহিদা পূরণ হবে, যে খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা, এই মৌলিক চাহিদাগুলো পূরণ করা হবে। 3 নম্বর জেন্ডার সমতা বিরাম ও নারী নির্যাতন হ্রাস পাবে। 4 নম্বর গ্রাম ও শহরের বিশুদ্ধ পানি ও সুষ্ঠু পরিষ্কারের ব্যবস্থা করা হবে। আর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ প্রশমন হবে। আমাকে একটু মোবাইলের কাছে আসতে হয়, দূরে কাছে সাউন্ড পাওয়া যাচ্ছে না। নবায়নযোগ্য জ্বালানি বৃদ্ধির মাধ্যমে কৃষি ও শিল্প উৎপাদন বৃদ্ধি হবে। সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ শক্তিশালী হলে রাজনৈতিক অস্থিরতা হ্রাস পাবে। এছাড়াও আছে যে বিভিন্ন বিশ্বের অন্যান্য দেশের সাথে অংশীদারিত্ব বাড়ানোর ফলে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমস্যা নিরসন হবে। এইগুলা ছিল সম্ভাব্য ফলাফল। SDGর বাস্তবায়নের সম্ভাব্য ফলাফলগুলো এই পয়েন্টগুলো ছিল। আমরা ক্লাস শেষ করবো, শেষ পর্যায়ে ক্লাসে তোমাদেরকে হোমওয়ার্ক দেব এবং তোমরা বাসায় সেটা ভালো করে পড়াশোনা করে রাখবে। এই স্টেপগুলো সবাই লিখে নাও। ক্লাস এখন শেষ করব।
তোমাদের এই জন্য দেওয়া হলো অধ্যায় 10-এর পাঠ 1-2, এই যে টেকসই উন্নয়নের সম্ভাব্য ফলাফল এবং টেকসই উন্নয়নের লক্ষ্য কী এগুলো পড়া থাকবে। আশা করি আবার নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারের বাকি অংশ নিয়ে আসবো। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সবাই সামাজিক দূরত্ব মেনে চলো এবং বাসায় বেশি বেশি পড়াশোনা করবে এবং সব ক্লাসেই ভালো করে পড়াশোনা করবে। এই পর্যন্ত আজকে দেখলাম, খোদা হাফেজ।